দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তা হচ্ছে থ্যালাসেমিয়ার বংশগতি, অর্থাৎ থ্যালাসেমিয়া কিভাবে পিতামাতা থেকে তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় এই রোগটি, এই নিয়ে আলোচনা করব। প্রথম দিনের আমি এর আগে থ্যালাসেমিয়ার দুটো ক্লাস হয়েছে, তোমরা যারা পরে এগুলো আগের ক্লাসগুলো এখনও দেখোনি সেই ভিডিও দুটো দেখে নেবে। তাহলে থ্যালাসেমিয়ার বংশগতি নিয়ে আজকে আলোচনা করব। থ্যালাসেমিয়ার বংশগতি, অর্থাৎ এটা কিভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে। যেহেতু আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। কেমন বংশগত রোগ? অটোজোম বাহিত বংশগত রোগ। এগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। তাহলে এটা অটোজোম বাহিত বংশগত রোগ। কিভাবে এটা সঞ্চারিত হচ্ছে এটা বোঝানোর জন্য ধরে নিচ্ছি, মনে করি স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী জিনটি স্বাভাবিক হিমোগ্লোবিন গঠন করে যে জিনটি, সেটা প্রকট জিন। স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী জিনটি প্রকট, একে আর দিয়ে প্রকাশ করছি। এবং ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি হলো স্মল আর। প্রচ্ছন্ন জিনটি হলো স্মল আর। এখানেও তাহলে এইভাবে লিখে নিলে ভালো হতো, দায়ী প্রকট জিনটি হলো, এখানে এটা লিখবে দায়ী প্রকট জিনটি হলো, তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে ব্র্যাকেটটা মুছে দেবে। প্রকট জিনটি হলো আর, ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আরটি প্রকট জিন। এটা আমরা এক সংকর জনন দ্বিসংকর জননের সময় লিখেছিলাম যে প্রকটটাকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা ধরে নিয়েছি স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী প্রকট জিনটি হলো এই ক্যাপিটাল আর, আর ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি হলো স্মল আর। এরপর থ্যালাসেমিয়া কি বলেছে? প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে এটা যখন প্রচ্ছন্ন থাকে, অর্থাৎ এটা হোমোজাইগাস অবস্থায় যতক্ষণ না আসে ততক্ষণ কারো শরীরে থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটাবে না, কেননা এটা প্রচ্ছন্ন জিন বটে। তাহলে এর সঙ্গে যদি কখনো প্রকট জিন থাকে তাহলে কখনোই থ্যালাসেমিয়া প্রকাশিত হবে না, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থায় থ্যালাসেমিয়া প্রকাশ পাবে না। এখানটা বুঝতে পারছো কি না একটু বুঝে নাও, যে হেটেরোজাইগাস অবস্থায় কখনোই থ্যালাসেমিয়ার প্রকাশ ঘটবে না। তার কারণ থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন জিন। তাহলে প্রচ্ছন্ন জিনটি, এই প্রকট জিনটি, এই যে ক্যাপিটাল আর, একে তো ঢাকাতে পারবে না, এর উপরে এ তো প্রকাশিত হতে পারবে না। তাহলে হেটেরোজাইগাস অবস্থায় থ্যালাসেমিয়া প্রকাশিত হয় না,
শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় যখন স্মল আর একসঙ্গে থাকবে এই অবস্থায় রোগটির প্রকাশ ঘটবে। তাহলে হোমোজাইগাস যখন থাকবে তাহলে দুটোই স্মল আর আছে, এইখানে থ্যালাসেমিয়া রোগের প্রকাশ ঘটবে। তাহলে কি এখান থেকে জিনোটাইপ হতে পারে? স্বাভাবিক হিমোগ্লোবিন গঠনের জন্য দায়ী জিনটি হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমাদের স্বাভাবিক যারা মানুষ তাদের ক্যাপিটাল আর থাকে। যারা থ্যালাসেমিয়ার বাহক হয় তাদের মধ্যে কি থাকে? তারা হেটেরোজাইগাস অবস্থায় থাকে, ক্যাপিটাল আর স্মল আর থাকে। আর যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাদের মধ্যে কি থাকে? স্মল আর। তাহলে এরকম 3 ধরনের জিনোটাইপ যুক্ত ব্যক্তি আমরা পাবো। একজন হচ্ছে একদম স্বাভাবিক ব্যক্তি, আর 5 জনের মতো স্বাভাবিক যার মধ্যে হিমোফিলিয়ার মানে এরকম ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠনের জন্য কোনো প্রচ্ছন্ন জিন তাদের শরীরে নেই, দুটোই ক্যাপিটাল আর আছে। আরেকটা কি থাকে? হেটেরোজাইগাস অবস্থায় এরকম থাকতে পারে যে একটা প্রকট জিনের সঙ্গে একটা প্রচ্ছন্ন জিন, ওই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠনের জন্য প্রচ্ছন্ন জিনটা আছে। তো এর ক্ষেত্রে প্রচ্ছন্ন জিন আছে কিন্তু সেটা প্রকাশিত হয়নি, এদেরকে বলা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। আর যাদের মধ্যে দুটোই প্রচ্ছন্ন জিন আছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন গঠনের জন্য, এই প্রচ্ছন্ন জিন দুটোই স্মল আর আছে, এরা হচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তি। সে পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। তাহলে এদেরকে নিয়ে তাহলে এরকমভাবে এদের বংশগতি নিয়ে এবার আলোচনা করব যে কিভাবে এই রোগটা অন্যদের মধ্যে যাচ্ছে। তাহলে বংশগতি আলোচনার সময় দেখব যে বাবা মা তাহলে কত রকম হতে পারে। স্বাভাবিক বাবা হতে পারে, বাহক মা হতে পারে। উল্টোটাও হতে পারে যে স্বাভাবিক মা আর বাহক বাবা, এটা হতে পারে। আরেকটা কি জিনিস হতে পারে? বাহক বাবা এবং বাহক মা, তাদের সন্ততি কীরকম হবে, এটা একটা হবে। আরেকটা হতে পারে কি যে একজন বাহক আর একজন হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে বাহক বাবা, হিমোফিলিয়া আক্রান্ত মা। বা ঠিক উল্টোটা যে এই বাহক মাতা এবং হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, এদের ক্ষেত্রে কিভাবে তাদের সন্ততি উৎপন্ন হবে বা তাদের প্রকৃতি কেমন হবে, হিমোফিলিয়া নয়, আমরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা থাকবে সেটা দেখে নিই। তাহলে এবার আমরা লিখব। তাহলে আমি কি লিখেছিলাম? তাহলে ধরে নেওয়া যাক একজন স্বাভাবিক পিতা হচ্ছে আর মানে স্বাভাবিক, আর মাতা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। তাহলে তার কি হবে? ক্যাপিটাল আর স্মল আর। এরকম ক্ষেত্রে এরকম বাবা মায়ের সন্ততির প্রকৃতি কেমন হবে? তাহলে এখান থেকে গেমেট দুটো কি হচ্ছে? ক্যাপিটাল আর। এখান থেকে গেমেট দুটো, একটা ক্যাপিটাল আর, একটা হচ্ছে স্মল আর। এরপর দেখা যায় কি হচ্ছে, এই গেমেটের সঙ্গে এই গেমেট কি হলো? ক্যাপিটাল আর। এই গেমেটটার সাথে এই গেমেট ক্যাপিটাল আর স্মল আর। এবার এইটার সাথে এই গেমেটের ক্যাপিটাল আর আর এই গেমেটের সাথে এই গেমেট ক্যাপিটাল আর স্মল আর। এটা আশা করি সবাই বুঝতে পারছো, এটা আর বোঝাতে হবে না। এক সংকর জনন থেকে দ্বিসংকর জনন বহুবার এরকম জিনিস করেছো। তাহলে এখানে কি হলো? এইটা কি হলো? স্বাভাবিক। এ কি হয়েছে? হেটেরোজাইগাস অবস্থায় আছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, তাহলে এ বাহক হয়েছে। এটা কি? ক্যাপিটাল আর, এটা স্বাভাবিক আর এটা বাহক। তাহলে কি হলো? 50% হচ্ছে 50% সন্তান হচ্ছে স্বাভাবিক আর 50% হচ্ছে বাহক। কারো কোনো বুঝতে অসুবিধা আছে?
50% হচ্ছে স্বাভাবিক। এই চারটার মধ্যে এই দুটো হচ্ছে স্বাভাবিক আর এই দুটো হচ্ছে বাহক। বুঝতে অসুবিধা নেই তো? পিতা স্বাভাবিক, মাতা বাহক। উল্টোটাও লিখতে পারো, যে এখানে যদি এটাকে এরকম করে দাও যে মাতা স্বাভাবিক আর পিতা বাহক, ঠিক একই রেজাল্টই পাবো আমরা। এটা আলাদা যদি করি একই ঘটনাই পাবো। 50% সন্তান তাদের হবে স্বাভাবিক আর 50% সন্তান হবে বাহক। এটা বুঝতে অসুবিধা নেই। এরপর দেখে নিচ্ছি যে দুজনেই যদি বাহক হয় তাহলে তাদের সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি। দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, তাহলে বাহক পিতা, তাহলে তার জিনোটাইপটা কি হবে? ক্যাপিটাল আর স্মল আর। আর বাহক মাতা, দুজনেই বাহক। পিতাও থ্যালাসেমিয়ার বাহক, মাতাও থ্যালাসেমিয়ার বাহক। তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি চলো দেখে নেওয়া যাক। তাহলে এখান থেকে গেমেট বার করো। ক্যাপিটাল আর, আরেকটা হচ্ছে স্মল আর। এখান থেকেও দুটো গেমেট, ক্যাপিটাল আর, এখানে স্মল আর। এর বাইরে তো অন্য কিছু নেই। এরপর চলো দেখি কি হচ্ছে। এই বাবা মায়ের সন্তানদের জিনোটাইপ কি হচ্ছে। তাহলে এই গেমেটের সাথে এই গেমেট কি হলো? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কি হলো? এ স্বাভাবিক, তাই তো? এই গেমেটের সাথে এই গেমেটের ক্যাপিটাল আর, স্মল আর, এই কি হলো? বাহক হয়েছে। এই গেমেটের সাথে এই গেমেটের ক্যাপিটাল আর, স্মল আর। এরপর এই গেমেটের সাথে এই গেমেটটা কি হলো? দুটোই স্মল আর, অর্থাৎ এটা কি হলো? হোমোজাইগাস অবস্থায় চলে এসেছে এবং দুটোই রিসেসিভ জিন, দুটোই প্রচ্ছন্ন জিন আছে, অর্থাৎ এটা এই থ্যালাসেমিয়া আক্রান্ত, এই শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে গেছে, পুরোপুরি থ্যালাসেমিয়া হয়েছে। আর এই দুটো ছিল কি? এই দুটো হচ্ছে বাহক, তাই তো? তাহলে আর এটা স্বাভাবিক সন্তান। তাহলে এই বাবা মায়ের, অর্থাৎ যদি বাহক পিতা আর বাহক মাতা, তাদের যদি সন্তান সন্ততির মধ্যে যদি আমরা দেখি যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি, তাহলে আমরা কি দেখব? 25%, 4 ভাগের 1 ভাগ হয়েছে স্বাভাবিক। তাহলে 25% স্বাভাবিক সন্তান হওয়ার সম্ভাবনা। দুটো হয়েছে বাহক, অর্থাৎ 50% চান্স হচ্ছে বাহক হওয়ার। আর এই 25% হবে থ্যালাসেমিয়া আক্রান্ত, থ্যালাসেমিক সন্তান। তাহলে যদি এরকম দুজন, মানে বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে তাদের মধ্যে এই 25% সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা আছে। 25% ছেলে মেয়ে তাদের কিন্তু থ্যালাসেমিক হবে। তাহলে এই থ্যালাসেমিয়ার বাহক বাবা মায়ের মধ্যে 25% ছেলে মেয়ের থ্যালাসেমিক বা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করার প্রবণতা আছে। আর 25% ছেলে মেয়ে তাদের স্বাভাবিক হবে। তাহলে পরে আমরা জেনেটিক কাউন্সেলিং যখন আলোচনা করব তখন দেখব
যে এই সম্ভাবনাগুলোকে বাবা মায়ের কাছে ব্যাখ্যা করার জন্য জেনেটিক কাউন্সিলররা আছেন, তারা তাদেরকে পরামর্শ দিয়ে বুঝিয়ে দেন যে তাদের যদি সন্তান সন্ততি হয় তাদের মধ্যে কত % চান্স থাকবে থ্যালাসেমিয়া শিশু হওয়ার, এবং সেই অনুযায়ী তাদেরকে পরিবার পরিকল্পনা করার উপদেশ দিয়ে থাকেন। তাহলে এই হলো বাহক পিতা আর বাহক মাতা। এরপর আরেকটা সম্ভাবনা কি হতে পারে, আরেক ধরনের হতে পারে। ধরো মা হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক আর পিতা হচ্ছে হিমোফিলিক, এই হিমোফিলিক বলছি, সরি, থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা, থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা। তাহলে এটা কি হবে, স্মল আর আর বাহক মাতা, এদের মধ্যে এদের সন্তান সন্ততি কেমন হবে? বা উল্টোটাও লিখতে পারো যে থ্যালাসেমিয়া আক্রান্ত মাতা আর বাহক পিতা, উল্টোটাও এখানে যা লিখছো তার উল্টোটাও করে দেখতে পারো, একই ঘটনা ঘটবে। তাহলে যেহেতু এটা অটোজোম বাহিত রোগ, এটা পাল্টে নিলেও একই রেজাল্ট হবে। মানে বাবা মাকে যদি উল্টোটা হয়, যেমন এখানে থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা নিয়েছি, এখানে থ্যালাসেমিয়া আক্রান্ত মাতাও লিখতে পারি, আর এখানে বাহক মাতার জায়গায় বাহক পিতাও হতে পারে, রেজাল্ট কিন্তু একই হবে। তাহলে এখান থেকে গেমেটগুলো কি হবে, স্মল আর, এখানের গেমেটটা কি হবে, ক্যাপিটাল আর, স্মল আর। এবার চলো দেখে নেওয়া যাক এই গেমেটের সাথে এই গেমেট কি হলো, ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এটা কি হলো, থ্যালাসেমিয়ার বাহক। তো এই গেমেটের সাথে এই গেমেটের কি হলো, স্মল আর, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন আছে, দুটোই রিসেসিভ জিন আছে। তাহলে কি হবে, এটা থ্যালাসেমিয়া আক্রান্ত, থ্যালাসেমিক সন্তান। এই গেমেটের সাথে এই গেমেট কি হচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এটা কি হলো, বাহক। আর এটার সাথে এই গেমেটের স্মল আর, তাই তো, এটাই হচ্ছে। তাহলে এটা কি একই জিনিস, এটাও থ্যালাসেমিক এই পুত্র বা কন্যা, যাই হোক থ্যালাসেমিক সন্তান, এটাও থ্যালাসেমিক হলো। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত পিতার সঙ্গে কোনো বাহক মাতার বা থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো পুরুষের সঙ্গে কোনো বাহক মহিলার যদি বিয়ে হয়, তাদের সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা কি দাঁড়ালো? তাহলে এই 4 জনের মধ্যে 2টো হয়েছে থ্যালাসেমিক, অর্থাৎ 50% হচ্ছে থ্যালাসেমিক, অর্থাৎ থ্যালাসেমিয়া হওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। 50% সন্তান হবে থ্যালাসেমিক, আর 50% এই যে 2টো হচ্ছে বাহক, অর্থাৎ 4টার মধ্যে 2টো বাহক, তার মানে 50% হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। তাহলে এরকম বাবা মায়ের কখনোই স্বাভাবিক সন্তান হবে না। থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা আর বাহক মাতার মধ্যে কখনো দেখো একটাও স্বাভাবিক সন্তান হয়নি, হয় তারা বাহক কিংবা থ্যালাসেমিক হচ্ছে। তাহলে উল্টোটাও বলতে পারো যে থ্যালাসেমিয়া আক্রান্ত মাতা ও বাহক পিতার যদি সন্তান সন্ততি হয়, তাদের কখনো স্বাভাবিক সন্তান হবে না, তারা হয় থ্যালাসেমিক হবে কিংবা থ্যালাসেমিয়ার বাহক হবে। তাহলে এই একটা ঘটনা হলো যে একজন বাবা মার মধ্যে একজন বাহক আর একজন যদি আক্রান্ত হয়, তাহলে তাদের সম্ভাবনা কতটা। আরেকটা কি হবে, দুজনেই যদি থ্যালাসেমিক হয়, তাহলে তার বলার কিছুই নেই, এটা তোমরা নিজেরাই করে নিতে পারবে। দুজনেই বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিক হয়, তাহলে তাদের সন্তান সন্ততি কী হবে, এটা আরও করে দেখাতে হবে। খুব তাড়াতাড়ি করে দিচ্ছি।
তাহলে দুজনেই থ্যালাসেমিক, তার মানে কি দুজনেই থ্যালাসেমিক, অর্থাৎ দুটোই রিসেসিভ জিন আছে। তাহলে কি হবে, এখানে আর তো অন্য গেমেটেই নেই, প্রকট জিনের জন্য দায়ী যে এলিল, ক্যাপিটাল এলিল তো নেই। তাহলে এখানে কি হবে, সব কিছুই সবগুলোই কি হচ্ছে, থ্যালাসেমিক হয়ে যাচ্ছে, তাই না? খুব দ্রুত করে দিলাম, তোমরা এটা পারবে, এই জন্য আমি এটা দ্রুত করলাম যে তোমরা এটা বুঝে গেছো ব্যাপারটা, যেটা কি হবে। তাহলে দুজনেই যদি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়, বাবা মা দুজনেই, তাহলে তাদের সন্তান সন্ততির পুরোটাই অর্থাৎ 100% প্রত্যেকেই হবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের কোথাও বাহক হওয়ার মানে স্বাভাবিক হওয়ার তো সম্ভাবনা নেই, বাহকও হচ্ছে না, এখানে বাহক হওয়ারও কোনো সম্ভাবনা নেই, সবগুলোই হয়ে যাচ্ছে থ্যালাসেমিক। তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত বাবা মায়ের সমস্ত সন্তান সন্ততিই থ্যালাসেমিক হবে। হলো? তাহলে এইভাবে আমরা থ্যালাসেমিয়ার বংশগতি নির্ণয় করতে পারি। তাহলে এই ঘটনাটা যদি আমরা আগের থেকে জানতে পারি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এরকম অনভিপ্রেত ঘটনাকে এড়ানো যাবে। যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু যদি কোনো পরিবারে থাকে, আমি আমার মানে পরিচিত কয়েকটা আত্মীয় বাড়িতে দেখেছি, মানে একটা বাচ্চা, মানে বাচ্চাটি খুব সুন্দর, কিন্তু তার ওই যে থ্যালাসেমিয়া হওয়ার দরুন তার যে কমপ্লিকেশন, তার যে সমস্যা, কিছু মাস পর পরেই ওই যে হসপিটালে ভর্তি করা এবং তার জন্য ওই রক্ত সংগ্রহ করা, এটা বাবা মার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এই যত সহজে বলে দেওয়া যায় যে এটা রক্ত নিয়ে নিলেই সমস্যা মিটে যাবে, এরকম কিন্তু নয়। ওই রক্ত দেওয়ার ব্যাপারটা একটা জটিল জিনিস, ওই সময় হসপিটালে ভর্তি করা প্লাস ওই রক্ত জোগাড় করা, ব্লাড ব্যাঙ্কে সবসময় রক্ত অ্যাভেলেবেল থাকে না। তারপরে তার নানা রকম মানে অল্প স্বল্প জ্বর অসুখ লেগেই আছে। ওই যে বলা হয়েছিল যে থ্যালাসেমিয়াতে ইমিউনিটি কমে যায়, ওই জন্য সর্দি কাশি জ্বর মাঝে মাঝে পেটের গোলমাল, এগুলো ছেলেটার, কিন্তু এমনি ছেলেটা ভালো, মানে ওর বয়সী যা বয়স সেই অনুযায়ী এমনি চেহারা ঠিক আছে, কিন্তু ওরকম সমস্যায় লেগে থাকে। তাহলে এটা বাবা মার পক্ষে খুব কষ্টকর, এবং সে তো ওই বাচ্চাটা তো নিজে কষ্ট পাচ্ছেও, তাহলে সেই সঙ্গে সেই বাবা মারও একটা মানসিক কষ্ট, যে কে কতদিন এইভাবে দেওয়া যাবে, আর ওই নির্দিষ্ট সময়ে ব্লাড না দিলে যে কোনো সময় প্রাণ সংশয় হতে পারে। তাই কোনো ফ্যামিলিতে যাতে এরকম সন্তান না জন্মে, তার জন্য বিয়ের আগে যদি একটু পরিকল্পনা করে নেওয়া যায়, তাহলে এই ঘটনাগুলোকে এড়ানো যাবে। যেভাবে বংশগতিটা দেখালাম, অর্থাৎ আমরা যদি বাহক নির্ণয় করতে পারি বা বাহকদেরকে যদি আইডেন্টিফাই করতে পারি, বা যে সমস্ত পরিবারে এই বংশগত রোগের ইতিহাস আছে, তাদেরকে অন্তত বিয়ের আগে একবার জেনেটিক কাউন্সিলরের কাছে গিয়ে যাচাই করে নেওয়া, এবং তাদের সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি, এটা জেনে নিয়ে সেই অনুযায়ী পরিবার পরিকল্পনা করার কথা ভাবা উচিত। তাহলে আমরা এই থ্যালাসেমিয়াকে রোধ করতে পারবো। আমরা পরবর্তী আরেকদিন আমি অন্য একটা ক্লাসে আসবো, সেদিন আলোচনা করব থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায়। তাহলে এই হলো থ্যালাসেমিয়ার বংশগতি। এগুলো পারবে তোমরা করতে, বিভিন্ন রকম সমস্যাগুলো দিয়ে, যে সমস্যাগুলো দেখালাম এগুলোকে করে এরকম ছক করে করবে তোমরা প্রত্যেকেই। তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই যে থ্যালাসেমিয়ার কীভাবে বংশগতি হয়, এরকম প্রশ্ন দিতে পারে যে একজন স্বাভাবিক পিতা ও বাহক মাতার সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতখানি, বা এরকম আরেকটা প্রশ্ন দিতে পারে যে বাহক মাতা ও বাহক পিতার সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা নিরূপণ করো। এইভাবে এখান থেকে প্রশ্ন আসে, তোমরা এগুলোর আশা করি সমাধান করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনায় আসব থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায়। আজকে তাহলে এখানেই শেষ করি।